২৯ বছর পরেও কিংবদন্তি অভিনেতা সালমান শাহের মৃত্যু নিয়ে আলোচনা ও কৌতূহল এখনও রয়ে গেছে। সবার একই প্রশ্ন, তাকে কি হত্যা করা হয়েছে না আসলেই আত্মহত্যা করেছে? অনেকে জানতে চায় তার মৃত্যুর দিনের ঘটনাগুলো। সম্প্রতি আদালত তার অপমৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে। এর আগ পর্যন্ত তার মৃত্যুর ঘটনাকে বারবার আত্মহত্যাই বলেছিল তদন্তকারীরা, কিন্তু সালমান শাহের পরিবার বিশ্বাস করছিলেন না সেই রিপোর্টগুলো। বিভিন্ন সময় তার পরিবারের সদস্যরা যাদের দায়ী করছিলেন তাদের কেউ কেউ স্বীকারও করেছিলেন হত্যার কথা। কিন্তু যদি হত্যা করা হয় তাহলে কেন করা হলো, অথবা আত্মহত্যা করলে কেনই বা করেছিলেন? এর উত্তর জানা যায় সেদিনের ঘটনাবলীতে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াণ ঘটেছিল এই অভিনেতার। এর আগের দিনসহ এই দিন ছিল বেশ ঘটনাবহুল। নিহতের আগের দিন ৫ সেপ্টেম্বর সালমান শাহের দিন ছিল আর ৫টা সাধারণ দিনের মতোই কর্মব্যস্ত। এফডিসিতে চলছিল প্রেম প্রিয়াসী ছবির ডাবিং। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন নায়িকা শাবনূর। সালমান শাহের কথায় তার বাবা তার স্ত্রী সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান। কিন্তু সেখানে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। একে তো সালমান আর শাবনূরকে নিয়ে গুঞ্জন চলছে, সেটা নিয়ে সামিরা ছিলেন প্রচণ্ড বিরক্ত, জানিয়ে তাদের মধ্যে ঝগড়াও হতো। তার উপর নিজের চোখে এরকম একটা দৃশ্য দেখে সামিরা বেশ রেগে যান। চলে যাওয়ার উদ্দেশ্যে সামিরা তাৎক্ষণিক গাড়িতে ওঠেন। তাকে শান্ত করতে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার। গাড়িতে সালমানের সঙ্গে একটিবারও কথা বলেনি সামিরা। তাকে শান্ত করার চেষ্টা করছিলেন বাদল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান ও বাদল খন্দকার প্রধান ফটকের সামনে নেমে যান। এরপর রাত ১১টায় সালমানকে তার নিউ স্ক্যাটনের রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার। সে রাতে তারপর কি হয়েছিল তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সালমানের মা নীলা চৌধুরীর বর্ণনা অনুযায়ী ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় সালমানের বাবা গিয়েছিলেন নিউ স্ক্যাটনের বাসায় সালমান শাহের একটি স্বাক্ষর নিতে। কিন্তু সামিরা দারোয়ানের মাধ্যমে জানায় সালমান ঘুমোচ্ছে, পরে আসতে। তিনি জোর করে ফ্ল্যাটে গিয়ে সালমানের বেডরুমে যেতে চাইলে সামিরা কোনোভাবেই যেতে দেননি। পরে তিনি সেখান থেকে ফিরে আসার পরপরই বেলা 11:30টায় ফোন পেয়ে সালমান শাহের বাসায় গিয়ে তারা দেখে বাসার সামনে পার্লারের কয়েকজন মেয়ে সালমান শাহের হাত পা মালিশ করে দিচ্ছে। নীলা চৌধুরী মনে করেছিলেন তার ছেলে হয়তো অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু পরক্ষণেই দেখেন তার আঙুলগুলো নীল হয়ে যাচ্ছে। বুঝতে পারেন মৃত্যু তাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয় সালমানকে, কিন্তু ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই নক্ষত্র। সালমানের মৃত্যুকে সামিরা প্রথম থেকেই আত্মহত্যা বলে দাবি করে আসছিল, কারণ লাশ সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু এই দাবি কিছুতেই মেনে নেয়নি সালমান শাহের পরিবার। তার পরিবার দায়ের করে হত্যা মামলা, কারণ তখন সালমান শাহের মরদেহের বুকের বাম পাশে কালো দাগ ছিল। তাদের ঘরে সিরিঞ্জ ও স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম পাওয়া যায়। কিন্তু বিতর্কিত পোস্টমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে আদালত এই মৃত্যুকাণ্ডকে আত্মহত্যা হিসেবেই আখ্যায়িত করে। ১৯৯৭ সালের ১৯ জুলাই সালমান শাহের খুনের সঙ্গে জড়িত সন্দেহে রিজভি আহমেদ ওরফে ফরহাদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি এই মামলার রাজসাক্ষী হিসেবে বলেছিলেন সালমান শাহকে হত্যা করে সাজানো হয়েছিল আত্মহত্যার নাটক, এবং তিনি নিজেও এর সাথে জড়িত ছিলেন। তিনি জবানবন্দি দেন কিভাবে এ হত্যাকাণ্ড ঘটায় সালমানের স্ত্রী সামিরা হক, সামিরার মা, অভিনেতা ডন, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড সহ আরও বেশ কয়েকজন। এমনকি এটাও জানান যে সালমান শাহের যিনি শাশুড়ি ছিলেন তিনি তাকে অর্থাৎ রিজভি আহমেদকে ১২ লক্ষ টাকা দিয়েছিলেন সালমান শাহকে হত্যা করার জন্য। ১৯৯৭ সালে ১৬৪ ধারায় জবানবন্দিতে রিজভি জানান চুক্তির পর হত্যার উদ্দেশ্যে প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহের জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহের শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। সামিরা হক তার স্বামী সালমান শাহ আত্মহত্যা করেছেন দাবি করে এর কারণ হিসেবে বলেন সালমান শাহের মায়ের অনৈতিক সম্পর্ককে। কয়েক বছর আগে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সালমান ছোটবেলা থেকেই ঘরের ভেতরে এমন অনেক কিছু দেখে বড় হয়েছে যা তার দেখার কথা না, আর এর ফলশ্রুতিতে সে আত্মহত্যা প্রবণ হয়েছে এবং একাধিকবার আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছে। অন্যদিকে তার পরিবার ও ভক্তরা মনে করেন শাবনূরকে জড়িয়ে প্রচলিত গুজবই হত্যার মূল মোটিভ। এছাড়া এই মামলার আসামি তালিকায় একটা নাম দেখতে পাওয়া যায়, যার নাম আজিজ মোহাম্মদ ভাই। নামে ব্যবসায়ী হলেও মাদক পাচার, খুন অনেক কিছুর সাথেই তিনি জড়িত ছিলেন। এমনকি ইন্ডিয়ার অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্ক ছিল। শোনা যায় সালমানের স্ত্রী সামিরার সাথে এক পার্টিতে ঘনিষ্ঠ হওয়ার কারণে সালমান রাগ করে থাপ্পড় মারেন তাকে। অনেকে সেটাকেও আত্মহত্যার একটা মোটিভ হিসেবে ধরেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে শুধুমাত্র এই একটা অভিযোগই না, পত্রিকা সম্পাদককে হত্যা, আবার সালমান শাহের মৃত্যুর পর আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার অভিযোগেও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এসেছিল তার বিরুদ্ধে। অবশ্য বছরখানেক আগে সে মামলায় তিনি খালাসও পেয়েছেন। মামলার অপর আসামি অভিনেতা ডনের সাথে সামিরার অনৈতিক সম্পর্কের মুখরোচক বর্ণনা শোনা যায়।
এটাও হত্যার মোটিভ হতে পারে বলে মনে করেন অনেকে। সালমান শাহের ভক্তরা মনে করেন তাকে হত্যাই করা হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে অনেক কানাঘোষা হতো। তবে মানুষের ধারণা যাই হোক না কেন, আসামিদের বেশিরভাগই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন শুরু থেকে। তবে তারা কেউ থাইল্যান্ডে, কেউ যুক্তরাষ্ট্রে, কেউ বা অন্যত্র আত্মগোপনে আছেন। অনেকের আবার বহুদিন ধরে কোনো খোঁজও নেই। দেশের আইন যখন অপরাধীকে খুঁজছে, তখন সন্দেহভাজনরা সকলেই তখন দেশের বাইরে। তবে স্বীকার করতে বাধা নেই, এই মৃত্যু জটিল রহস্যের সমাধান হোক বা না হোক, সালমান শাহ আজীবন হয়ে থাকবেন বাংলা চলচ্চিত্রের আকাশে একটা নক্ষত্র। মাত্র 3.5 বছর অভিনয় করা নায়ক সালমান শাহ অভিনয় দিয়ে বাংলাদেশ সিনেমায় এমন জায়গা বানিয়েছেন, যেটা তার মারা যাওয়ার পরও যাদের জন্ম হয়েছে তাদের মাঝেও আছে সালমান শাহের ক্রেজ।